3,5 ও 6,4 বিন্দুগামী এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। খেয়াল করো, তোমাদের চিত্রটা হইতে পারে এরকম। ধরলাম যে কি এটা একটা বৃত্ত, এমন একটা বৃত্ত যেটা 3,5 বিন্দুগামী এবং 6,4 বিন্দুগামী, এবং এই বৃত্তের কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থান করছে। ধরলাম যে কি এটাই হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তো মোটামুটি এইরকম একটা বৃত্তের চিত্র দিবে তোমাদেরকে। এই চিত্রটা দেওয়ার পরে ওখান থেকে বলবে যে কি উদ্দীপকের এই চিত্র অনুসারে বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। এর আগের ক্লাসে আমি বলছিলাম যে কি টেকনিক দিয়েছিলাম। টেকনিকটা হচ্ছে প্রশ্নের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে বৃত্তের সমীকরণ ধরবো আমরা। তো বৃত্তের সমীকরণ কিন্তু আমরা তিনটা দিয়েছিলাম। একটা হচ্ছে মূলবিন্দু যখন কেন্দ্র হয়, এবং মূলবিন্দুর বাইরে যখন অন্য কোনো কেন্দ্র হয়, এবং যখন কেন্দ্র দেওয়া থাকবে না তখন কিন্তু সাধারণ সমীকরণটা ব্যবহার করবে। তো তোমরা খেয়াল করো, এখানে কিন্তু আমাদেরকে কেন্দ্র স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই, কিন্তু এটা বলা আছে যার কেন্দ্রটা হচ্ছে কি x অক্ষের উপর, কিন্তু কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া নাই। তাই আসলে আমরা যেহেতু কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া নাই, তাই আমরা এখানে সমীকরণ ধরবো সাধারণ সমীকরণ। তাহলে একটু শুরু করে নাও সমাধানটা। আমরা এখন দেখো এই যে বৃত্তের সমীকরণটা আমরা নিলাম। এখন এই বৃত্তের কেন্দ্র, আমার যে ইনফরমেশনটা দেওয়া আছে, খেয়াল করো প্রশ্নের মধ্যে এই ইনফরমেশনটা যে কি এই বৃত্তের কেন্দ্রটা x অক্ষের উপরে। তো আমি তোমাদেরকে সূত্রের মধ্যে লিখে দিয়েছিলাম, সূত্রের মধ্যে দিয়েছিলাম যে কি এটার কেন্দ্র কিন্তু সচরাচর -g, -f, তাই না? আমি সূত্রের মধ্যে দিয়েছিলাম এই ধরনের বৃত্তের কেন্দ্র হচ্ছে কি -g, -f। তো এই কেন্দ্রটা যখন x অক্ষের উপর অবস্থান করে, যদি x অক্ষের উপর অবস্থান করে, আমরা জানি যে কি ওই বিন্দুর স্থানাঙ্কের y এর মানটা কি হয়, 0 হয়। তাহলে এটা যদি x অক্ষের উপর অবস্থান করে, তাহলে কিন্তু আমার এই যে -f এর মানটা 0 হবে, x অক্ষের উপর অবস্থান করবে। সুতরাং যেহেতু এই কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত, সুতরাং f ইকুয়াল টু কি হবে, 0 হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা এবার দ্বিতীয় যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে, প্রথমে এই বৃত্তটা 3,5 দিয়ে যাবে, এরপরে যাবে 6,4 দিয়ে। তাহলে আমরা এখন লিখবো যে কি 1 নং বৃত্ত 3,5 দিয়ে যায়। একটা বিন্দুগামী যখন হয়, এই বিন্দুর মধ্যে x y এর মান থাকে, অর্থাৎ এটা x এর মান, এটা y এর মান। এই বিন্দুটা আমরা এখানে এই সমীকরণে বসে দিব, অর্থাৎ আমরা লিখছি সুতরাং x এর জায়গায় 3 বসাবো এখানে, আর y এর জায়গায় 5 বসাবো, 0। এখন দেখো এখানে 9 + 25 + 6g প্লাস এখানে f এর মান কিন্তু 0, তাই f এর মানটা আমরা 0 বসিয়ে দিব। 2 × 0 × 5 + c = 0। 9 আর 25 মিলে হচ্ছে আমার কত, 34 প্লাস 6g, এটা 0 হয়ে যাবে, প্লাস c = 0। সুতরাং 6g প্লাস c = -34। এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। আর 1 নং বৃত্ত 6,4 বিন্দুগামী, 1 নং বৃত্ত 6,4 বিন্দুগামী হলে একইভাবে আমরা করব। এখানে যেমন 3,5 বিন্দুগামী ছিল, সেজন্য আমরা x এর জায়গায় 3 বসাইলাম এবং y এর জায়গায় 5 বসাইলাম। আর এখন 6,4 বিন্দুগামী, তাই x এর জায়গায় 6 বসাবো এবং y এর জায়গায় কত বসাবো, 4। f × 4 + c = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো একটু, এটা হচ্ছে 36, আর এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 12g। এটা f 0 হওয়ার কারণে এটা পুরোটা আসলে 0 হয়ে যাবে, প্লাস c = 0 প্লাস 12g প্লাস 0 প্লাস c = 0। সো আমরা পাবো 12g প্লাস c = -52। এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। ঠিক আছে? যদি তোমরা চাও যে কি একটু এই জায়গায় যে f এর মানটা বসিয়ে দিলাম, এখানে একটু লিখে রাখতে পারো, যেহেতু f = 0। 2 নং সমীকরণের ক্ষেত্রে ছিল কি 6g প্লাস c = -34, আর 3 নং সমীকরণের মধ্যে আমরা পাচ্ছি 12g প্লাস c = -52। আসলে অন্যান্য অঙ্কের মতো এখানেও আমাদের উদ্দেশ্যটা কিন্তু একই,
জিএফসি এই তিনটা জিনিসের মান বের করে আমরা 1 নং সমীকরণে বসে দিব। তো জিএফসি তিনটা সমীকরণের মান বের করার জন্য আমরা কি করছি দেখো, এই যে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ, আমরা চাইলে একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি। একটা থেকে যদি আরেকটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সিটা চলে যাবে। তো সবচেয়ে বেটার হয় যেহেতু এটা বড়, 3 নং থেকে 2 নংটা একটু বিয়োগ করে দাও যাবে, অর্থাৎ 12g - 6g ইকুয়াল টু 3 নং সমীকরণের মধ্যে ডান পাশে আছে -52 মাইনাস এখানে আছে -34 অর্থাৎ +34 হবে। তাহলে +34 হওয়ার পরে আমরা এখান থেকে মান বের করতে পারবো। তোমার 52 থেকে যখন আমরা 34টা বাদ দিব তখন আসলে কত আসবে, 8, এদিকে থাকবে 4, 18। তাহলে আমরা g সমান পাচ্ছি -3, অর্থাৎ 6g -18 হলে g কত পাচ্ছি, -3। এখন আমরা এর আগে কিন্তু f এর মান পেয়েছিলাম, f এর মান ছিল কত, 0, g এর মানটা পাচ্ছি -3। এখন দেখো এই g এর মানটা যখন আমরা 2 নং সমীকরণে বসে দিব, অর্থাৎ 2 নং এর মধ্যে লিখে রাখো, 2 নং সমীকরণ হতে 2 নং সমীকরণের মধ্যে ছিল কিরকম, 34 ছিল। তাহলে ওখান থেকে তাহলে এখান থেকে c -34 + 18 হবে। দ্যাট মিন্স c কত হচ্ছে, 4 থেকে 14 থেকে 8 চলে যাবে, তখন আর থাকবে 6, এখানে থাকবে 2 অর্থাৎ 16 -16। তাহলে c এর মানটা কত পাচ্ছি, -16। আশা করি আমাদের কাজ আসলে শেষ পর্যায়ে। খেয়াল করো, c এর মানটা পেলাম আমরা, এই যে c এর মান পেলাম, এরপর আমরা g এর মানও পেলাম, আর একদম শুরুতে কিন্তু আমরা f এর মান পেলাম, তাই না? তাহলে এই যে GFC এই তিনটার মান আমরা 1 নং সমীকরণে বসাই দিব। g এর মান ছিল কত, -3 + 2fy, f এর মান ছিল 0 + c এর মান হচ্ছে -16। তাহলে আমরা বসাচ্ছি। ফাইনালি আমরা যে সমীকরণটা পাবো, x² + y² - 6x প্লাস এটা 0 হয়ে যাবে, -16 = 0। এটাই হচ্ছে আমাদের আসলে এই প্রশ্নের আনসার। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, একটু লিখে নিতে পারো, এটাই নির্ণেয় বৃত্তের সমীকরণ। সেটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যার কেন্দ্র y অক্ষের উপর অবস্থান করবে এবং যেটা মূলবিন্দু এবং p, q বিন্দু দিয়ে যায়। এখানে আসলে আমাদের যে ইম্পর্টেন্ট তথ্যগুলো, সেই ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি একটু করে আলাদা করে মেনশন করে দিচ্ছি। এখানে কি বলছে দেখো, বৃত্তের কেন্দ্র নাকি y অক্ষের উপর অবস্থান, বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থান করে এবং ওই বৃত্তটা মূলবিন্দু দিয়ে যায়, আবার p, q বিন্দু দিয়েও যায়, মূলবিন্দু দিয়েও যাবে এবং p, q বিন্দু দিয়েও যাবে। তাহলে আশা করি তোমরা চিত্রটা বুঝতে পারছো। এই ধরনের চিত্র যখন থাকবে তোমাদের চিন্তা করতে হবে যে কি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার y অক্ষের উপর অবস্থান করছে, এই বৃত্তটা মূলবিন্দু দিয়েও যাচ্ছে, আবার p, q বিন্দু দিয়েও যাচ্ছে। এই ধরনের বৃত্তের আমাদের সমীকরণটা বের করতে হবে। +2gx + 2fy + c = 0। এটাকে আমি 1 নাম্বার বলি, x² + y² + 2gx + 2fy + c = 0। এটাকে আমরা 1 নাম্বার হিসেবে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের প্রথম যে ইনফরমেশনটা সেটা হচ্ছে কেন্দ্র y অক্ষের উপর অবস্থান করে। তো আমরা জানি যে কি এই ধরনের বৃত্তের কেন্দ্র কিন্তু -g, -f। তো আমরা জানি যে কি সূত্র লিখে দিয়েছিলাম তোমাদেরকে, y অক্ষের উপর যদি অবস্থান করে তাহলে আসলে বিন্দুর মধ্যে যে x এর মানটা সেটা 0 হয়, অর্থাৎ এই বিন্দুটা যদি y অক্ষের উপর থাকে তাহলে কিন্তু আমাদের এই -g এর মানটা কত হবে, 0 হবে। আর -g 0 হওয়া মানে কিন্তু gটা 0 হবে, তাই আমরা লিখব সুতরাং g = কত, g = হচ্ছে আমাদের 0। আচ্ছা, 1 নং বৃত্ত মূলবিন্দুগামী, সুতরাং তাহলে আমি বলতে পারবো c = কত, 0। q বিন্দুগামী, তো p, q বিন্দুগামী, অর্থাৎ তখন আমাদের করতে হবে কি x এর জায়গায় p বসাতে হবে এবং y এর জায়গায় q বসাবো। কিন্তু 1 নং বৃত্ত, অর্থাৎ 1 নং বৃত্ত মানে হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা p, q বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় p বসাবো, y এর জায়গায় q বসাবো। তাই আমি লিখতে পারবো সো p² + q² + 2gx 2g
এক্স, এক্স এর জায়গায় পি বসাবো, 2fy, 2fy, y এর জায়গায় কিউ বসাবো, প্লাস সি ইকুয়াল টু 0। তো পরবর্তীতে আমরা দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমরা তো জি এর মানও 0 পেয়েছিলাম, তাহলে আসলে জি এর মান যখন 0 বসাবো এটা 0 হয়ে যাবে, এবং সি এর মানও কিন্তু আমরা 0 পেয়েছিলাম, তাহলে তোমার সি এর জায়গায় 0 বসাবো ইকুয়াল টু 0। তোমরা একটু সাইড নোটে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, যেহেতু জি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0, এই দুটার মান 0 থেকে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2qf ইকুয়াল টু 0 পাচ্ছি, মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সো f ইকুয়াল টু মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই 2q। একটু কি আমরা লিখলাম, এটা হচ্ছে f এর মান, বসিয়ে পাই। তাহলে আমাদের x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের g এর মান কিন্তু 0 ছিল, তাই 2 ইন্টু 0 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ, এফ এর মান কিন্তু এটা, যেটা মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2q, এটা হচ্ছে আমাদের এফ এর মান, ওয়াই প্লাস সি এর মান কিন্তু 0, তাই বসাই দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস আমাদের 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাকে আমরা ওয়াইটাকে উপরে তুলতে পারি, আর এদিকে থাকবে কিউ ইকুয়াল টু 0। তো আমরা কিউটা লসাগু নিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, ওপাশে যদি কিউ দ্বারা গুণ করে দিই 0 হয়ে যাবে, তাহলে কিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তো এটাকে ডান পাশেও নিতে পারো, অথবা একটুকে রাখলেও চলবে, এভাবে রাখো যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কিউটা আমি এই পাশে লিখলাম ইকুয়াল টু, এটাকে ও পাশে নিয়ে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই, এটাই আসলে আমাদের সমীকরণ হবে। হাফ রুট ওভার 10 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং যার কেন্দ্র হচ্ছে y ইকুয়াল টু 3x মাইনাস 7 রেখার উপর অবস্থিত, এবং বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। তো এখানেও তিনটা ইনফরমেশনটা হচ্ছে, প্রথমে ব্যাসার্ধ বলছে কত, হাফ রুট ওভার 10, এবং ওই বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে যাচ্ছে, এবং ওই বৃত্তের কেন্দ্র এই রেখাটার উপর অবস্থান করছে। ঠিক আছে, এই তিনটা ইনফরমেশনই দেওয়া আছে। এখন দেখো এটাকে যদি আমি বলি যে কি এটা চিত্রটা কেমন হতে পারে, মানে রেখার সমীকরণ y ইকুয়াল টু 3x মাইনাস 7, ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। দেখো এখানে একটা বৃত্ত আছে, একটা রেখা আছে, তো রেখাটার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 3x মাইনাস 7, এই রেখার উপর কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্র কিন্তু এই রেখার উপরে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু হাফ রুট ওভার 10, আর বৃত্তটা কিন্তু 1,1 বিন্দু দিয়ে যাচ্ছে। এই অবস্থায় এই কন্ডিশনগুলো নিয়ে আমাদের বৃত্তের সমীকরণটা কিন্তু বের করতে হবে। জানে যে কি এই ধরনের বৃত্তের, অর্থাৎ সাধারণ সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই ধরনের বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা দেখো কিভাবে প্রবলেমটা, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হাফ রুট ওভার 10, এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, যে কি হাফ রুট ওভার 10 এটা দেওয়া ছিল। এখান থেকে আমরা একটু উভয় পক্ষে বর্গ করব, কারণ রুট ওভারটা তোলার জন্য। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু, এটাকে বর্গ করলে 1/4 হবে, এটাকে 10 থাকবে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 5/2, আমরা একটুকের মধ্যে রাখলাম, এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। অর্থাৎ এই যে এই কেন্দ্রটা যেহেতু এই সমীকরণের উপর অবস্থান করে, তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এখানে বসে দিব আমরা। অর্থাৎ y এর জায়গায় বসবে মাইনাস এফ ইকুয়াল টু x এর জায়গায় বসবে মাইনাস জি, অর্থাৎ 3 ইন্টু মাইনাস জি মাইনাস 7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস 3g
-7, তাহলে আমরা এখান থেকে f এর মান বের করার জন্য মাইনাস দ্বারা গুণ করে দিব, অর্থাৎ 3g + 7। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। এটাকে f এর মান হিসেবে আমরা ব্যবহার করব। তো এখন 1,1 বিন্দুগামী যদি হয় তাহলে দেখো আমরা 1 নং সমীকরণের মধ্যে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। f * 1 + c = 0। দেখো 2 পাচ্ছি, অর্থাৎ এটাও 1 এটাও 1 প্লাস 2g প্লাস 2f প্লাস c = 0। এখন আমরা এই সমীকরণের মধ্যে আসলে দেখো g f c তিনটাই আছে। এখন কি করতে পারি, প্রথম আমরা একটা কাজ করব, c এর জায়গায় 2 নং সমীকরণের মধ্যে 2 নং যে সমীকরণটা পেয়েছিলাম, 2 নং সমীকরণটা পেয়েছিলাম আমরা g² + f² - c = 5/2। তো ওখানে যে আমাদের c এর মানটা, ওখান থেকে যদি আমি c এর মানটা বের করি, c এর মানটা কিন্তু আমরা এখানে বসাতে পারবো। তাই আমরা আসলে কি করি দেখো, 2 + 2g + 2f প্লাস c এর মানটা বসাচ্ছি কোথা থেকে, ওই যে 2 নং সমীকরণ থেকে। তো যদি 2 নং সমীকরণ আমরা বসাই তাহলে আমরা g² + f² - 5/2 পাবো। এটা হচ্ছে c এর মান। আমি এখানে পাশে লিখে দিলাম 2 নং হতে। আশা করি ঠিকই আছে। এবার আমরা কি করি দেখো, তাহলে আমাদের এখানে এখন কি কি আসলো। এখন আমার সমীকরণের মধ্যে আছে কি, g আছে, f আছে, এই। এখন এই যে 3 নং সমীকরণে আমরা শেষ যেটা 3 নং সমীকরণ পেয়েছিলাম, f = 3g + 7, তাই না? এখানে যে f এর মানটা আছে, এই এখানে আমরা f এর জায়গায় ওই মানটা বসাতে হবে। তবে যেহেতু এটা f এর মান, দুই জায়গায় বসাতে হবে, এখানে f এর জায়গায় বসাতে হবে, f² এর জায়গায়ও বসাতে হবে। তো তার আগে একটা কাজ করি, এখানে 2 আছে আর এখানে -5/2 আছে, এক পাশে নিয়ে আসি। 2 - 5/2 প্লাস 2g, এই যে f এর জায়গায় আমরা এটা বসে দিব, অর্থাৎ 2 × 3g + 7 প্লাস g²। এখানে যে f² আছে, f এর জায়গায় এটা বসাবো, অর্থাৎ 3g + 7 হোল স্কয়ার = 0। এই পাশে -5/2 তো এখানে চলে আসলো। তো আমরা এবার কি করি দেখো, এখানে একটু লসাগু নিয়ে নিই। এটাকে যদি আমি লসাগু নিয়ে নিই তখন আসলে আমরা পাবো -1/2 পাবো। যদি এই দুটার মধ্যে লসাগু নিয়ে নিচ্ছি তাহলে আমরা -1/2 পাবো। এরপরে এখানে একটু সরল করে দিব, প্লাস 2g, এখানে হবে আমার 2 দ্বারা গুণ করলে 6g প্লাস 14 প্লাস g²। এখানে a + b হোল স্কয়ারের সূত্রটা দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 9g², 3 × 7 = 21, 21 আর 2 গুণ করলে 42, 42g প্লাস 49 = 0। এখন আমরা g এর মানটা বের করতে পারবো। তো আমরা একটা কাজ করি, এই যে দেখো এখানে একটা g², এখানে 9টা, তার মানে 10টা g² আছে। এরপরে এখানে 2টা g, এখানে 6টা g, অর্থাৎ 8টা g, এর সাথে 42টা মিলে 50টা হয়, অর্থাৎ 50g। এরপরে তোমার এখানে আছে এখানে আছে 14, ওখানে আছে 49, এখানে আছে -1/2 = 0। আমরা যদি এখানে একটু লসাগু নিই সুবিধা হয়, আর এখান থেকেও আমরা আচ্ছা থাক, এটা জটিলতা না করে এই পাশে পাঠিয়ে দিয়ে এবার 2 দ্বারা গুণ করে দিলে কাজটা হবে। 2 দ্বারা গুণ করলে 20g², এটা 20 হয়ে যাবে, এটা 100 হয়ে যাবে। এটা 63 দ্বিগুণ করলে 126, অর্থাৎ হ্যাঁ, আর এখানে থাকবে আমার 1। তাহলে আমরা 20g² প্লাস 100g প্লাস 125 = 0। তো 5 দ্বারা যদি ভাগ করি এটা হবে 4g², এটা হয়ে যাবে 20g, এটা হয়ে যাবে 25 = 0 হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ, কারণ a²
প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এখানে যেহেতু এত হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারবো 2g প্লাস 5 ইকুয়াল টু 0 হবে। সো 2g ইকুয়াল টু -5, সো g ইকুয়াল টু -5/2। আমাদের একটা মান পেয়ে গেলাম, অর্থাৎ g এর মানটা পেয়ে গেলাম আমরা। ছিল 3 নং সমীকরণ, আমি এই পাশে করছি। 3 নং সমীকরণের মধ্যে ছিল যে কি f ইকুয়াল টু 3g প্লাস 7, ওই যে g এর মানটা বসে দিব, অর্থাৎ 3g -5/2 প্লাস 7। তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে আমরা f এর মান পাচ্ছি -1/2। খেয়াল করো, 2 নং এ ছিল g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 5/2। তাহলে আমরা g এর মান 2 নং এ যখন বসাবো, g স্কয়ার অর্থাৎ g এর মান প্লাস f স্কয়ার অর্থাৎ f এর মান মাইনাস c ইকুয়াল টু 5/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 25/4 প্লাস 1/4 মাইনাস c ইকুয়াল টু 5/2। 4 প্লাস 1/4 এটাই পাশে নিয়ে আসতেছি, -5/2, c-টাকে পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে যদি আমরা লসাগু নিয়ে নিই 4, 25 প্লাস 1 মাইনাস, এটা 10 হবে, ইকুয়াল টু c। তাহলে এখানে পাবো আমরা 4, 26 থেকে 16 c, অর্থাৎ c ইকুয়াল টু 4 পাচ্ছি আমরা। -5/2 2gx প্লাস 2fy, f এর মান পাচ্ছি আমরা -1/2 প্লাস c এর মান পাচ্ছি আমরা 4 ইকুয়াল টু 0। y স্কয়ার, এটা কাটাকাটি যাবে, -5x হবে, এটাও কাটাকাটি যাবে, -y থাকবে, প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই আসলে নির্ণয় সমীকরণ।